ঠিক আছে, শুরু করি। আজকের এজেন্ডা প্রিলিমিনারি পড়ানো, যে কোয়ান্টাম অ্যালগরিদম পড়তে গেলে আমাদের কি নোটেশন লাগবে না লাগবে, বিভিন্ন নোটেশনের সাথে ইন্ট্রোডিউস করা, কিছু হালকা পাতলা ব্যাকগ্রাউন্ড কথাবার্তা বলা, এই ওকে। প্রিলিমিনারিস, ওকে। আচ্ছা, প্রথমে হইল আমাদের বিগ ও নোটেশন, লিটল ও নোটেশন, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে। আপনার অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে গেলে এটা লাগে। ওকে, অ্যাসিম্পটোটিক বাউন্ডস, ঠিক আছে। ধরেন আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এন, এন ন্যাচারাল নাম্বার চিন্তা করতে পারেন, যে 0 1 2 3 এক্সাম্পল অফ সাথে ফাংশন। ধরেন আমি একটা অ্যালগরিদম ডিজাইন করছি, যে অ্যালগরিদমটা একটা এনটা কিউবিটের উপর রান করে। তো এফ অফ এন হইতে পারে ধরেন ওই অ্যালগরিদমের গেট কমপ্লেক্সিটি, যে অ্যালগরিদমটা চালাইতে আমার কয়টা গেট, কোয়ান্টাম গেট লাগবে, সেটা হইতে পারে। টি মানে টাইমও হইতে পারে, যদিও গেট ইজ প্রপোর্শনাল টু টাইম, 1-to-1 করেসপন্ডেন্স না, টেকনিক্যালি টাইম ইজ প্রপোর্শনাল টু ডেপথ, নট এক্স্যাক্টলি গেট। তবু আপনি চিন্তা করতে পারেন যে ওকে, এটার কাজ কি, এই অ্যাসিম্পটোটিক বাউন্ডগুলোর কাজ কি। ধরেন আমরা কোনো একটা অ্যালগরিদমের রান টাইম বা কতটুকু মেমোরি লাগে, ওইটা অ্যালগরিদমের যে প্যারামিটার, ওই প্যারামিটারটা যদি বড় হইতে থাকে, তাইলে ওই রান টাইম বা স্পেস রিকোয়ারমেন্ট, ওইটা কত ফাস্ট বড় হয় সেইটার একটা মেজার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এফ অফ এন ইজ ইকুয়ালস টু অর্ডার অফ জি অফ এন, এইটা লিখব। এইটার ইনটুইটিভ মিনিং হলো এইটা, যে এফ অফ এন জি অফ এনের থেকে ছোট। এই ইনটুইটিভ মিনিং এইটা, এটা একটা প্রেসাইজ ম্যাথমেটিক্যাল মিনিং আছে। ইনটুইটিভ মিনিং এইভাবে চিন্তা করতে পারেন যে এফ অফ এন জি অফ এনের থেকে ছোট, আর এফ অফ এন ইজ ওমেগা অফ জি অফ এন, এটা লিখব। এটা মানে হলো এফ অফ এন জি অফ এনের থেকে বড়। এইটা হইল লোয়ার বাউন্ড আর এটা হইল আপার বাউন্ড। ওকে, তো যারা অ্যালগরিদমের কোর্স করে আসছেন তাদের জন্য আসলে এগুলো নতুন কিছু না, তবুও ফর দ্য সেক অফ কমপ্লিটনেস আর কি বলতেছি। ওমেগাটা আর কি অ্যাকচুয়াল ফাংশনের নিচে থাকে, আর এইটা উপরে থাকে। ওকে, তো এটা ইনটুইটিভ মিনিং, এটা প্রেসাইজ একটা ম্যাথমেটিক্যাল মিনিং আছে, সেইটা হলো এই দুইটা নোটেশন আপনার অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড আর অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড বোঝায়। অ্যাসিম্পটোটিক মানে হইল দেয়ার এক্সিস্টস সাম এন। ধরেন আপনার এন বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, দেয়ার এক্সিস্ট সাম এন, যেইটার পরে এফ অফ এন জি অফ এনের থেকে ছোট হয়ে যাবে, বা জি অফ এন এফ অফ এনের চেয়ে বড় হয়ে যাবে। এটা হলো অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড বোঝায়। অর্থাৎ ধরেন এফ অফ এন আর জি অফ এনের গ্রাফ এরকমও হইতে পারে। ধরেন এফ এর গ্রাফ হইলো এরকম, জি এর গ্রাফ এইরকম, ঠিক আছে। তো আচ্ছা এখানে লিখি, এটা হইল এফ, এটা হইল জি। তো যদিও জি এর গ্রাফটা ইনিশিয়ালি এফ এর নিচে, এই নোটেশনটা আসলে সে ইনিশিয়াল ফেজটা কনসিডার করে না। এই নোটেশনটা বেসিক্যালি এটাই বোঝায় যে দেয়ার ইজ সাম ক্রসওভার পয়েন্ট, যেটার পরে এফ এর গ্রাফটা জি এর গ্রাফের নিচে চলে যাবে। আর হয়তো গ্রোথ রেটের রেসপেক্টে যদি বলি, সেটা হইল যে
জি এর গ্রোথ রেট এফ এর গ্রোথ রেটের চেয়ে বেশি, অর্থাৎ এন বাড়লে এফ যত তাড়াতাড়ি বাড়ে জি তার চেয়ে বেশি তাড়াতাড়ি বাড়ে। ওকে, হ্যাঁ সেটা হইতে পারে, মানে এফ শুরু থেকে নিচেই ছিল সেটা হইতে পারে, সেটাও হইতে পারে। ঠিক আছে, তো আমি হয়তো এই এক্সাম্পলটা দিয়েছিলাম এই কারণে যে শুরুতে উপরে থাকলেও যদি ফাইনালি মানে আলটিমেটলি যে নিচে নেমে যায় তাও আমরা এফকে অর্ডার অফ জি বলি। ঠিক আছে, আচ্ছা এই সেম জিনিস হলো আপনার এটার ক্ষেত্রে অপোজিট, যে এটা বোঝায় যে এন যদি বাড়তে থাকে, যদিও এটার সাথে আমার এখানে লেখা উচিত যে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, কারণ অনেক সময় এন টেন্ডস টু জিরো লিমিটও নেওয়া লাগে কিছু কিছু ক্ষেত্রে, তবে দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ান, যে এন যদি বড় হইতে থাকে এফ জি এর চেয়ে তাড়াতাড়ি বড় হবে, এফ জি এর চেয়ে তাড়াতাড়ি ইনক্রিজ করবে। ঠিক আছে, আচ্ছা অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এবার হলো এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল হইল ধরেন n স্কোয়ার ইজ অর্ডার অফ n কিউব। এটার মিনিং বেসিক্যালি এটা যে n স্কোয়ারের গ্রাফ n কিউবের গ্রাফের নিচে থাকবে, অথবা এইভাবে চিন্তা করতে পারেন যে n কিউব ফাংশনটা n স্কোয়ার ফাংশনটার চেয়ে তাড়াতাড়ি ইনক্রিজ করে, হুইচ ইজ ইনটুইটিভ। ঠিক আছে, আমরা যদি গ্রাফ আঁকি তাইলে n স্কোয়ারের গ্রাফটা হয়তো এরকম হবে আর n কিউবের গ্রাফটা হয়তো এরকম হবে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ক্রস ওভার পয়েন্ট আছে 1 এর। ওকে, দিস ইজ 1, মানে একের নিচে থাকলে আবার n স্কোয়ার n কিউবের চেয়ে বড়, আর একের উপরে চলে গেলে n কিউব n স্কোয়ারের চেয়ে বড়। ঠিক আছে, তারপরে n কিউব ইজ অর্ডার অফ n টু দি পাওয়ার 4 এটসেট্রা এটসেট্রা। ওকে, তারপর আরেকটা এক্সাম্পল, n is order of 2 to the power n. ওকে, এটা ওই তো যেটা মিনিং বললাম যে n যত তাড়াতাড়ি ইনক্রিজ করে 2 to the power n তার চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি ইনক্রিজ করে। তো এই জিনিসগুলোকে ফাংশনের গ্রোথ রেট হিসাবে দেখা যায় যে আপনার কোন ফাংশন কত তাড়াতাড়ি ইনক্রিজ করে। এটার একটা হায়ারার্কি আছে, প্রচলিত হায়ারার্কি আর কি, যে সবচেয়ে স্লো ইনক্রিজ করে হইল লগ। আচ্ছা, লগের চেয়ে বেশি তাড়াতাড়ি ইনক্রিজ করে হইল লিনিয়ার ফাংশন, তারপরে হইল পলিনোমিয়াল ফাংশন n to the power k for some constant k, তার চেয়ে বেশি ফাস্ট ইনক্রিজ করে এক্সপোনেনশিয়াল ফাংশন, তার চেয়েও বেশি ফাস্ট ইনক্রিজ করে ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়ালের চেয়েও বেশি ফাস্ট ইনক্রিজ করে ধরেন এটাকে সুপার এক্সপোনেনশিয়াল বলতে পারেন। ঠিক আছে, যদি সুপার এক্সপোনেনশিয়ালে আর কি, মানে সুপার এক্সপোনেনশিয়াল বেসিক্যালি বোঝায় যে n এর পাওয়ার যেটা সেইটা ইজ আ ফাংশন অফ n। ওকে, এগুলোর বিভিন্ন কম্বিনেশন পারমুটেশন আছে, ধরেন লগের চেয়ে স্লো আছে, ধরেন লগ লগ n আছে। ওকে, তারপরে ধরেন কোন একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি n log n ও হইতে পারে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, কিন্তু আপনি যদি মানে দিস ইজ এ ইনটুইটিভ ম্যাপ অফ গ্রোথ রেটস, যে কোন ফাংশন কত তাড়াতাড়ি বাড়ে। তো
if we can find an algorithm which is logarithm in the parameter of the algorithm, তাইলে আমাদের জন্য ধরেন পোয়া বারো বা উই আর ভেরি হ্যাপি, কারণ লগের গ্রোথ রেট অনেক কম, এটার মানে হলো যে আমাদের অ্যালগোরিদমটা অনেক এফিশিয়েন্ট, ঠিক আছে। বাট ইন জেনারেল হয়তো পাওয়া যায় না, আমরা যদি পলিনোমিয়াল পাই তাইলেও খুশি থাকি। এইগুলোকে পলিনোমিয়াল ফাংশন বলে। আচ্ছা, যদি পলিনোমিয়াল ফাংশন জাস্ট এন টু দি পাওয়ার কে না, মানে আমার ধরেন n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, এইটা একটা পলিনোমিয়াল ফাংশন আর কি, অনেকগুলো পাওয়ারের কম্বিনেশন হতে পারে। কিন্তু আমরা যদি পলিনোমিয়াল অ্যালগোরিদম পাই দেন উই আর রিলেটিভলি হ্যাপি, ঠিক আছে, নট টু হ্যাপি, রিলেটিভলি হ্যাপি, যে ঠিক আছে মোটামুটি চলবে। যদি এক্সপোনেনশিয়াল হয় দেন উই আর আনহ্যাপি, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন অনেক তাড়াতাড়ি আর কি ব্লো আপ করে, যে আপনি প্যারামিটারের সংখ্যা একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে চলে গেলে আপনি আর ধরেন ওই অ্যালগোরিদমটা চালাইতে পারবেন না, বেসিক্যালি এরকম একটা রেঞ্জে চলে যায়। ওকে, তো ইন সাম সেন্স বলতে পারেন উই আর হ্যাপি আপ টু দিস পয়েন্ট, এটার বাইরে গেলে আমাদের জন্য সমস্যা। আচ্ছা, ঠিক আছে। ওকে, একটা ছোটোখাটো এক্সারসাইজ করা যায়, এগুলো হয়তো আপনার অ্যালগোরিদমস কোর্সে করে আসছেন, তাও একটা করি। একটা ফাংশন লিখলাম n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। ও আচ্ছা, আমার ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দেওয়া উচিত। আচ্ছা, ম্যাথমেটিক্যালি অর্ডার রোটেশনের ম্যাথমেটিক্যালি প্রেসাইজ ডেফিনিশন হইল উই সে দ্যাট f of n is equals to order of g of n as n tends to infinity if there exists, এই সিম্বলটার মানে জানেন? আচ্ছা, এই সিম্বলটার মানে জেনে নেন, এটার মানে হলো there exists some constant c such that f of n is less or equal to c times g of n for n greater or equal some number capital N। আচ্ছা, অনেক মুগ গাল ভর্তি অনেক কন্ডিশন। এটার মানে হইল যে আমরা এই নোটেশনের মধ্যে কনস্ট্যান্ট টার্ম চিন্তা করি না, কনস্ট্যান্ট টার্ম আমাদের হেডেক না আর কি, ঠিক আছে, যে আমাদের জাস্ট গ্রোথ রেটটাই হেডেক। যে তো এইটাই, এটা মানে হলো যে দেয়ার এক্সিস্ট সাম কনস্ট্যান্ট সি, যেটার কারণে আমি জি অফ এনকে ওই কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে এফ অফ এনের চেয়ে বড় বানায় ফেলতে পারবো যদি এন কোনো একটা ন্যাচারাল নাম্বার চেয়ে বড় হয়, ঠিক আছে। এই কন্ডিশনটা হলো আপনার ডেফিনিশনের অ্যাসিম্পটোটিক পার্টটা বোঝায়, যে ইনিশিয়ালি এন কী ছিল সেটা আমার জানা দরকার নাই, আমার কোনো একটা সার্টিন পয়েন্টের পর বড় হইলেই হয়েছে। ওকে, আর এই পার্টটা বোঝাই হলো আপনার স্কেলিং অ্যাগনস্টিক। স্কেলিং অ্যাগনস্টিক মানে যে আপনি যে ফাংশনটাকে বড় হইতে হবে, এটাকে যে এক্স্যাক্টলি ওই ফাংশনের চেয়ে বড় হইতে হবে এটা নেসেসারি না, ওই ফাংশনের 2 গুণের চেয়ে বড় হইলেও হবে বা 3 গুণের চেয়ে বড় হইলেও হবে, ঠিক আছে। তো আমরা কনস্ট্যান্ট স্কেলিং নিয়ে চিন্তা করি না, আমরা হইলো এটা ইন সাম সেন্স চিন্তা করতে পারেন যে এই সংখ্যাটার উপর এন এর কোনো ডিপেন্ডেন্স নাই, তো যেই পার্টের উপর এন এর কোনো ডিপেন্ডেন্স নাই সেটা নিয়ে আমরা চিন্তা করি না, আমরা জাস্ট ওইটুকের উপর ফোকাস যে এন বাড়লে কতটুক বাড়ে। ওকে, আচ্ছা, ছোটোখাটো একটা এক্সাম্পল করা যায়। show that n square plus 2n plus 1 is equal to order of n square। দেখাইতে পারবেন?
মানে মানে ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে আর কি, যে দেয়ার ইট ইজ সাম কনস্ট্যান্ট সি সাচ দ্যাট ফর সাম ভ্যালু অফ ক্যাপিটাল এন এই ফাংশনটা এন স্কোয়ারের চেয়ে বড়, সরি এন স্কোয়ারের চেয়ে ছোটো হবে। সি ইকুয়াল টু 2 ধরবেন, তাইলে অর্থাৎ আপনি দাবি করতেছেন যে এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1 উইল বি লেস অর ইকুয়াল টু 2n স্কোয়ার ফর, আর ক্যাপিটাল এন এর ভ্যালু কত হবে? 2 বা 2 এর থেকে বড় ফর n গ্রেটার ইকুয়াল টু। এই যে দাবি করলেন এটা প্রুফ করতে পারবেন? আচ্ছা, এটা প্রুফ করতে পারবেন? আচ্ছা, এন স্কোয়ার তো কাটা যাবে, 2n গ্রেটার দেন 2n স্কোয়ার, অথবা n লেস অর ইকুয়াল টু n স্কোয়ার হবে যদি n গ্রেটার ইকুয়াল টু 2 হয়। আর একটা কনসিডার করছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, ইনটুইটিভলি ঠিক আছে, হ্যাঁ একটু হয়তো ফর্মালি লিখলে ইয়া হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে কি জ্বালাতন আছে নাকি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমরা বলতে পারি যে n লেস অর ইকুয়াল টু n স্কোয়ার, ক্যাচ আছে না? ক্যাচ নাই, ক্যাচ নাই আসলে, এখানে কোনো ক্যাচ নাই, n গ্রেটার ইকুয়াল 1 হলেই হবে। তাইলে 2n লেস অর ইকুয়াল টু 2n স্কোয়ার। আচ্ছা, এখানে বলতে পারি ফর n গ্রেটার ইকুয়াল 1, n গ্রেটার ইকুয়াল 1, ওকে। তারপর এটাও বলতে পারি 1 লেস অর ইকুয়াল টু n ফর n গ্রেটার ইকুয়াল টু 1, সরি n স্কোয়ার, ঠিক আছে। তাইলে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 is less or equal to n square plus 2n square plus n square, which is 4n square. So 4n square is order of n square. কেন? হয়তো আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরটা তো বাদ দিই, শেষ। বুঝছেন? মানে খুবই সিম্পল। আরও এটা অপটিমাইজ করা লাগবে। মানে এখন আপনি বলেন স্যার আমি এটা 4 থেকে নামাই আনবো, ওকে নামানো যাবে, ঠিক আছে। এখানে আমি 2 ধরছি, হয়তো আপনি আরও একটু এদিক ওদিক করলে এটা 4 থেকে 3-এ নামতে পারে, 3 থেকে 2-এ নামতে পারে, কিন্তু সাম কনস্ট্যান্ট ফ্যাক্টর টাইমস n স্কোয়ার আসবে আর কি। আচ্ছা, অপোজিটটা প্রুফ করতে পারবেন? অপোজিটটাও ট্রু। আচ্ছা, এইটার মানে কি? এইটার মানে হইল যে এই ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। তো ইন সাম সেন্স আমাকে দেখাইতে হবে যে এইটা n স্কোয়ারের চেয়ে ছোট ফর সাম কনস্ট্যান্ট ফ্যাক্টর টাইমস n স্কোয়ার, ঠিক আছে। আই হ্যাভ টু ফাইন্ড এ কনস্ট্যান্ট ফ্যাক্টর অফ n স্কোয়ার সাচ দ্যাট এইটা ওই কনস্ট্যান্ট ফ্যাক্টরের চেয়ে ছোট হয়ে যায়। সরি, ছোট কেন বলতেছে? বড়, এইটাকে বড় হইতে হবে, এটাকে ছোট হইতে হবে, অথবা এটাকে বড় হইতে হবে, এটাকে ছোট হইতে হবে। হ্যাঁ রাইট, ওইটা আরো সহজ। ইয়েস, তো n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 ইজ গ্রেটার অর ইকুয়াল টু n স্কোয়ার, মানে শেষ। বুঝতে পারছেন? তো কোনো ফাংশন যদি ওইটার অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড আর অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড সেম হয়,
তাহলে আমরা ওটাকে একটা স্পেশাল নোটেশন দিয়ে লিখি, সেটা হলো বিগ থিটা। এটা হলো বিগ ও, এটা বিগ ওমেগা, এটা বিগ থিটা, ঠিক আছে? তো উই রাইট n স্কোয়ার প্লাস n প্লাস 1 ইজ বিগ থিটা অফ n স্কোয়ার। বিগ, হ্যাঁ, 2/n, ও আচ্ছা আচ্ছা, ও ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এন হইলেও ট্রু হইতো। আচ্ছা, তো বিগ থিটা নোটেশন আমরা ইউজ করি তখন যদি বুঝাতে চাই মানে এইটার গ্রোথের এটার গ্রোথের সমান, ঠিক আছে? মানে অ্যাসিম্পটোটিক ইকুয়ালিটি বলতে আমরা এটা বুঝাই, মানে এইটা দিয়ে বুঝাই এইটা হচ্ছে বড়, এইটা দিয়ে বুঝাই এইটা হচ্ছে ছোট, আর এইটা দিয়ে বুঝাই যে এইটা আসলে এটা সমান, অ্যাসিম্পটোটিক্যালি সমান, ঠিক আছে? মানে এই ফাংশনটা যত তাড়াতাড়ি ইনক্রিজ করে n স্কোয়ার তত তাড়াতাড়ি ইনক্রিজ করে। হ্যাঁ, কি বলতেছিলেন? আচ্ছা, ওকে, এটা গেল অ্যাসিম্পটোটিক নোটেশন। আরেকটা এক্সারসাইজ করানো যাইতে পারে। আচ্ছা, এটা প্রুফ করতে পারবেন যে n টু দি পাওয়ার k ইজ অর্ডার অফ 2 টু দি পাওয়ার n, বিগ অফ 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n টু দি পাওয়ার k টু দি পাওয়ার n হচ্ছে ছোট অ্যাসিম্পটোটিক্যালি ফর অল k। প্রুফ করতে পারবেন? না না, মানে অল কে বলতে অল পজিটিভ ন্যাচারাল নাম্বারস। ওকে, নিলেন, তারপর এন, হ্যাঁ, এনকে আমরা তো লার্জ লিমিটেই ইন্টারেস্টেড, ইনফিনিটি লিমিটেই ইন্টারেস্টেড। মানে ওয়েল ইনটুইটিভলি তো বুঝতেছি n টু দি পাওয়ার কে পলিনোমিয়াল ফাংশন, টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন, ওটা তো বাড়বে। মানে আমি হয়তো একটা প্রুফ দেখতে চাচ্ছি যে বাড়বেই, যে এটা কেমনে করেন, চিন্তা করেন, আমি একটু রেস্ট নেই। সেই, বাহ, নাইস, দেখি বুক বাই দিদি। আচ্ছা থাক, এটা বেশি প্যারা হয়ে গেছে। ওকে, এটা কিছু জিমন্যাস্টিক্স করা লাগবে, আমি যেটা বুঝতেছি। ধরেন
আচ্ছা, আমার মাথায় কোনো সহজ প্রুফ আসতেছে না, একটা কঠিন প্রুফ আসতেছে। সেটা হইল, ধরেন n টু দি পাওয়ার কে লেখা যায় 2 টু দি পাওয়ার k log n। এটা কি কেমন লিখছি বুঝছেন? এখানে লগের বেস হলো 2। এই ট্রিকটা কি জানেন? আচ্ছা, মানে a টু দি পাওয়ার k equals to 2 to the power log 2 of a to the power k। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আচ্ছা, ওকে, দাঁড়ান। আচ্ছা, আমি একটা দাবি করি, একটা ক্লেম করি যে ধরেন x ইকুয়ালস টু e টু দি পাওয়ার ln x। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, মানে ই আর লন ক্যান্সেল হয়। সিমিলারলি মানে যে কোনো সংখ্যা এ আর লগ এ এটা ক্যান্সেল হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো n টু দি পাওয়ার k কে লেখা যায় 2 টু দি পাওয়ার log 2 অফ n টু দি পাওয়ার k। ওকে, আচ্ছা, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার k log 2 অফ n। ওকে, আর এখানে আছে 2 টু দি পাওয়ার n, কে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, এটা নিয়ে চিন্তা না করি। তো আমাকে তো বেসিক্যালি এটা দেখাইলেই যথেষ্ট যে log 2 অফ n ইজ অর্ডার অফ n। তো বললেন স্যার লাভের লাভ কী হইলো? আপনি বেসিক্যালি একটা প্রবলেম না একটা প্রবলেম দিয়ে রিপ্লেস করছেন। আগে এইটার সময় এইটার অর্ডার দেখানো লাগছে, এখন এটার অর্ডার দেখানো লাগবে। এটা কেমন দেখাবো এটা তো জানি না। আচ্ছা, এখন এইটা দেখানোর একটা কঠিন প্রুফ মাথায় আসছে। সেইটা হইল বেসিক্যালি ইউ হ্যাভ টু শো দ্যাট log n ইজ লেস অর ইকুয়াল টু n, রাইট? তো ক্যালকুলাসের একটা ট্রিক আছে যে ধরেন কোনো ফাংশন মানে f of x ইজ লেস অর ইকুয়াল টু g of x, এটা দেখায় কেমনে জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভটা লেস অর ইকুয়াল টু 0 দেখাইলে, মানে ফার্স্ট ডেরিভেটিভ বলতে বেসিক্যালি ইউ হ্যাভ টু ডু দিস f of x হ্যাঁ, okay, you have to basically do this f of x minus g of x less or equal to 0 দেখাইতে হবে। তো এটার ফার্স্ট ডেরিভেটিভকে যদি less or equal to 0 দেখাইতে পারেন, which would mean তারপরে আরও কিছু জিমনাস্টিক্স করা লাগবে। আচ্ছা থাক, বাদ দেন। ওকে, এটা 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 হয়তো স্কোপের বাইরে চলে যাচ্ছে, কিন্তু করা যাবে না যে তা না, করা যাবে। আচ্ছা, আগে আমরা ঠিক আছে, অর্ডার নোটেশন গেল। দিস ইজ ক্লাসিক্যাল স্টাফ, এখানে কোয়ান্টাম কিছু নাই। ওকে, এইবার কোয়ান্টামে আসো। আচ্ছা, আমাদের কোয়ান্টাম কম্পিউটেশনে বা যখন কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করব, তখন ফাংশন এভ্যালুয়েশন করা লাগবে অনেক সময়। ফাংশন এভ্যালুয়েশন বলতে যেটা বোঝায় যে কোয়ান্টাম অ্যালগরিদমের মেইন পাওয়ারগুলা অনেক সময় ফাংশন এভ্যালুয়েশন থেকে আসে।
ধরেন আপনি একটা সার্চ প্রবলেমের কথা চিন্তা করতে পারেন যে আপনার কাছে কিছু ডাটা আছে x1 x2 x3 xn, ঠিক আছে, এবং আপনার কাছে একটা ফাংশন আছে। তো আপনি এমন একটা ডাটা খুঁজতেছেন যেটার জন্য f of xi সমান 1 হয়। ওকে, ফাইন্ড an xi such that f of xi equals to 1, এবং এই ফাংশন সম্পর্কে আপনি আর কিছু জানেন না। ধরেন ফাংশনটা একটা ব্ল্যাক বক্সের মধ্যে আটকায় আপনারা দেওয়া হয়েছে, এই ফাংশন সম্পর্কে আর কিছু জানেন না, এরকম এমন একটা xi বার করা লাগবে যাতে f of x equals to i হয়, 1 হয়। তো যদি আর কোনো স্ট্রাকচার আর কোনো ইনফরমেশনই জানার না থাকে তাহলে আপনি কি করবেন, একটা একটা করে ঢুকাই দেখবেন যে কোনটার জন্য 1 আসে। x1 ইনপুট দিবেন, ওই x2 ইনপুট দিবেন, আবার চেক করবেন, x3 ইনপুট দিবেন, চেক করবেন। তো ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনাকে n বার চেক করা লাগবে, ঠিক আছে। তো আমাদের অনেক অ্যালগরিদমিক টাস্কে এই ফাংশন ইভ্যালুয়েশন একটি ইম্পর্টেন্ট প্রিমিটিভ বা একটি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যে ধরেন সেইটা হইতে পারে যে আপনি কোনো একটা কিছু করছেন, কোনো একটা রেজাল্ট পাইছেন, রেজাল্টটা ঠিক নাকি ভুল এটা চেক করা লাগবে। এটা চেক করার জন্য ধরেন এরকম একটা ফাংশন হয়তো আছে যে ফাংশনটা ঠিক হইলে 1 আউটপুট দেয়, ভুল হইলে 0 আউটপুট দেয়, তখন ফাংশন ইভ্যালুয়েশন হয়তো লাগবে। অথবা কোনো কিছু খুঁজতেছেন তখন হয়তো একটা চেকিং ফাংশন আছে যে চেক করে করে দেখতেছেন যে যেটা খুঁজতেছি ওইটাই পাইছি নাকি, এটসেট্রা এটসেট্রা। তো ক্লাসিক্যালি এই ফাংশন ইভ্যালুয়েশনগুলো একটা একটা করে করা লাগে। কোয়ান্টাম অ্যালগরিদমের মেইন পাওয়ারফুল একটা জায়গা এইটাই যে কোয়ান্টাম অ্যালগরিদম এই ফাংশন ইভ্যালুয়েশনগুলো একবারে করা যায়, সুপারপজিশনে করা যায়, একটা একটা না করেও, ঠিক আছে। অর্থাৎ ধরেন আপনার এটা হইল ফাংশন, ক্লাসিক্যালি কি করতাম, x1 ইনপুট দিতাম, চেক করতাম ঠিক নাকি ভুল, আবার x2 ইনপুট দিতাম, চেক করতাম ঠিক নাকি ভুল, রাইট। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্যালি যেটা করব, অর অ্যাটলিস্ট আমাদের করার ইচ্ছা যেটা, সেটা হলো এই x1 x2 x3 xn এই সবগুলো একটা বিশাল সুপারপজিশন বানাবো, তারপর এই সুপারপজিশনটা ইনপুট দিব, ঠিক আছে। তো এক ইনপুটেই এটা পুরা সুপারপজিশনের উপর ধরেন আমাদের ফাংশনটা ইভ্যালুয়েট করে ফেলবে, f of x1 f of x2 f of xn। ওকে, সুপারপজিশন হিসাবে ইনপুট দিব একবার, তারপর সুপারপজিশন হিসাবে সব কিছু আউটপুট পেয়ে যাব। কারণ এটা একটা ক্যাচও আছে, ক্যাচ হইল আউটপুটটা সুপারপজিশন হিসাবে আসছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল আউটপুট আমি জানি না, সুপারপজিশনটা জানি। এখন ইন্ডিভিজুয়াল আউটপুট বাইর করতে হলে মেজার করতে হবে, কারণ মেজার করলে যে এই আউটপুটটাই পাবো এটা তো কোনো গ্যারেন্টি নাই, কারণ সুপারপজিশন তো র্যান্ডমলি যে কোনো জায়গায় কলাপস করতে পারে, ঠিক আছে। জানি কি, হ্যাঁ 1 করছি, রাইট। কিন্তু প্রজেকশন অপারেটর একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, ফিজিক্যাল অপারেটর না। মানে আচ্ছা, আমি হয়তো বুঝতে পারছি যে আপনি বলতেছেন যে স্যার ধরেন আমরা যে মেজারমেন্ট পস্টুলেট করছিলাম, ধরলাম আমার কাছে একটা স্টেট আছে সাই, ঠিক আছে। তো সাইয়ের উপর একটা মেজারমেন্ট চালালাম, ধরলাম মেজারমেন্ট রেজাল্ট আসলো 1, তাইলে পোস্ট মেজারমেন্ট স্টেট কি, পোস্ট মেজারমেন্ট স্টেট আমরা লিখি আমার 1-এর করেসপন্ডিং যে প্রজেকশন অপারেটরটা আছে ওইটাকে সাইয়ের উপর অ্যাপ্লাই করি, তারপর হয়তো নর্মালাইজেশন করা লাগে, এটাই তো, রাইট। এই যে প্রসিডিওরটা ডিসক্রাইব করলাম এটা একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিওর, দিস ইজ নট এ ফিজিক্যাল প্রসিডিওর। কারণ কি, কারণ হলো ধরেন আপনি ল্যাবরেটরিতে চিন্তা করেন যে আপনার হাতে একটা অ্যাটম আছে যেটা সাই স্টেটে আছে, এই অ্যাটমের উপর 1-এর প্রজেকশন অ্যাপ্লাই করবেন, এটার মিনিং কি? এটা আসলে মিনিং নাই, রাইট। আলোর ক্ষেত্রে আছে, কিন্তু আলোর ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে আপনার আলোটা ওই 1-এর যে পোলারাইজিং ফিল্টার ওটা দিয়ে যে পাস করবে এটার তো কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছেন? মানে ধরেন আপনার যে ফিল্টারটা আছে, আপনি যে ফোটনটা পাঠাবেন,
ফোটনটা তো ওই ফিল্টার যদি পাস করে তার মানে আপনি নিশ্চিত যে যে ফিল্টারের যে এক্সিস ওই এক্সিস বরাবরই আছে, বা যদি আগে এক্সিস বরাবর না থেকে থাকে ওই এক্সিস বরাবর কোলাপস করছে। আর যদি পাস না করে না 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 সেটা না। মানে ধরেন আপনি যদি হরাইজন্টাল আর ভার্টিক্যাল ধরেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল পোলারাইজড লাইট যদি আপনি ওয়ানের ফিল্টার দিয়ে পাঠান, তাইলে ধরেন উইথ প্রবাবিলিটি হাফ আপনার হয়তো আলোটা পাস করবে। তার মানে কি এইটা যে এটা কখনোই ধরেন মানে যেহেতু প্রবাবিলিটি হাফ এমনও তো হইতে পারে যে আলোটা পাস করলো না, কিন্তু তার মানে কি এইটা যে কখনোই পাস করবে না? আপনি কি বুঝতে পারতেছেন আমি কী বুঝাইতেছি? ঠিক আছে, মানে আপনি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল পোলারাইজড লাইট ইউজ করেন তাহলে এটা একটা ধরেন হরিজন্টালি পোলারাইজড ফিল্টার পাস করবে নাকি করবে না এটা প্রবাবিলিটি হলো হাফ। উইথ প্রবাবিলিটি হাফ পাস করতেও পারে, উইথ প্রবাবিলিটি হাফ নাও পাস করতে পারে। কিন্তু যদি পাস না করে তার মানে কি এইটা যে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলারাইজড লাইট কখনোই পাস করবে না? সেটা তো না, রাইট। এখন যদি সেইটাই করা লাগে সেটা কি এই ফাংশনটা অনেকবার ইভ্যালুয়েট করার ইকুইভ্যালেন্ট হয়ে গেল না? রাইট, ঠিক আছে। তো আপনার মনে হয় পরে স্যার আসলে লাভের লাভ কিছু হইল না। আসলে লাভ হইছে, লাভ হইছে যেটা সেটা হইল যদিও আমরা ইন্ডিভিজুয়াল ফাংশন এভ্যালুয়েশনগুলো অ্যাক্সেস করতে পারতেছি না, কিন্তু ফাংশন এভ্যালুয়েশনগুলো আছে, ঠিক আছে। মানে অনেকে ওই তো কোয়ান্টাম অ্যালগরিদমে অনেকে বলে যে এই যে দেখো একবারে আমি এভ্যালুয়েট করে ফেলছি, দেখো এক্সপোনেনশিয়াল অ্যাডভান্টেজ, ঠিক আছে। জিনিসটা আসলে এত সহজ না, ঠিক আছে। এখানে অনেক অনেক ক্যাচ আছে, এই যে যেমন এটা একটা সাটলটি যে ঠিক আছে একবারে এভ্যালুয়েট করে ফেলছি, সব ফাংশন এভ্যালুয়েশন একবারে আছে, কিন্তু মেজার করলে যে ওইটা পাবো ওইটার কোনো গ্যারেন্টি নেই। যদিও ইনফরমেশনটা আছে কিন্তু ইনফরমেশনটা অ্যাক্সেস করার ক্লেভার ওয়ে ডিজাইন করা লাগবে। এখন অর্থাৎ আমি হয়তো যেটা বুঝাচ্ছি যে এটার পর একটা পোস্ট প্রসেসিং স্টেপ লাগবে, যে আপনি যদি কোনোভাবে এই অ্যাম্পলিটিউডগুলো ম্যানিপুলেট করে ধরেন এমন একটা অবস্থায় আনতে পারেন যে সাপোজ আমি কোনো একটা ইউনিটারি অ্যাপ্লাই করব, ইউনিটারটা এরকম এমন হবে যে এই লিস্টে যদি কোনো 1 থাকে তাইলে হয়তো আমার ধরেন f of x5 হইল 1, কথার কথা। তাইলে ইউনিট এমনভাবে ইউনিটারটা ডিজাইন করছি যে যেই পজিশনে 1 আছে ইউনিটটা অ্যাপ্লাই করার পর আমার ওই পজিশনে করেসপন্ডিং বেসিস স্টেটটা তৈরি হয়ে যাবে। তাইলে তো বাইর করতে পারবো, তাইলে তো আমার বারবার এভ্যালুয়েট করা লাগবে। আমি বেসিক্যালি তখন আমার যতগুলো কিউবিট আছে ততগুলো কিউবিটের উপর কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট চালাবো, মেজারমেন্ট চালায় দেখলাম যে আমার মেজারমেন্ট আসছে 5, তার মানে তখন আমি বুঝে গেছি যে x5 এর জন্য এটা 1 আউটপুট দিছিল। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই ফাংশন ইভ্যালুয়েশনগুলো পাওয়ার পরেও আপনাকে আরও মাসাজিং করতে হবে, এটাকে আরও ম্যানিপুলেশন করতে হবে, এবং এই ম্যানিপুলেশনগুলো স্ট্রেট ফরওয়ার্ড না। যদি স্ট্রেট ফরওয়ার্ড হইতো তাইলে এতদিন আর কি কয়েকশো কোয়ান্টাম অ্যালগরিদম আমাদের কাছে থাকতো, কিন্তু কয়েকশো কোয়ান্টাম অ্যালগরিদম নাই। এই ম্যানিপুলেশনগুলো ডিজাইন করা দিস ইজ অ্যান আর্ট, ঠিক আছে। যে এটাকে আপনাকে অনেক অনেক কিছু মাথা রেখে চিন্তা করলাম, আচ্ছা এটা যদি এমনি ম্যানিপুলেট করি, ওটা যদি এমনি ঘুরাই, এটা যদি এমনি ঘুরাই, তাহলে হয়তো আমি যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে যাব মেজার করে। বুঝতে পারছি, ঠিক আছে। তো এই কারণে যেমন সোর্স অ্যালগরিদম নিয়ে আপনাদের গত ক্লাসে যেটা বলছিলাম যে সোর্স অ্যালগরিদম একটা প্রি প্রসেসিং স্টেপ আছে, একটা পোস্ট প্রসেসিং স্টেপ আছে। সোর্স অ্যালগরিদমেও কাইন্ড অফ এরকম যে আপনার যে রেজাল্টটা দরকার ওই রেজাল্টটা কাইন্ড অফ এরকম এই সুপার পজিশন হিসাবে আসে, তারপর ওইটারে আপনার অনেক ঘুরায় পেঁচায়, তারপর ওইখান থেকে এক্সাক্ট ইনফরমেশনটা এক্সট্রাক্ট করা লাগে, ঠিক আছে। ওকে, তো এই ফাংশন ইভ্যালুয়েশনটা একটা প্রিমিটিভ। এখানে আরও সাটেলটি আছে। আচ্ছা, আরও সাটেলটিতে যাওয়ার আগে আমরা এটাকে একটু ফ্লেশ আউট করি। ওকে, এই যে বললাম যে সবগুলি ইনপুটের, আচ্ছা তাইলে এই ফাংশন ইভ্যালুয়েশনটা করতে হলে আমাকে সবগুলো ইনপুটের সুপার পজিশন বানানো লাগবে। এই সব ইনপুটের সুপার পজিশন কেমনে বানায়? তো দিস ইজ এন ইম্পর্টেন্ট স্টেট, ঠিক আছে। আমি এটাকে নাম দিলাম অল ইনপুটস। ওকে, অথবা এটার কোনো ফ্যান্সি নাম যদি পাওয়া যায়, কি ফ্যান্সি নাম দিব এটার? আচ্ছা ঠিক আছে, ধরেন এটার নাম দিলাম আমি x বার।
এক্স বার বলতে একটা ভেক্টর বুঝাচ্ছি, যে ভেক্টরটা হইল x1 x2 xn। ওকে, তো এই এক্স বারের করেসপন্ডিং স্টেটটা হইল আপনার এই স্টেটটা x1 x2 প্লাস xn, এটা একটা নর্মালাইজেশন ফ্যাক্টর লাগবে টোবারের। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বেশি জেনারেলাইজ ফরম্যাটে লিখছি। ইন মোস্ট কেসেস আমাদের ক্ষেত্রে এই ভেক্টরটা হবে এইটা, জিরো ওয়ান টু থ্রি n-1, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত আমরা ইভ্যালুয়েট করব। ঠিক আছে, তো এলে আমার যে অল ইনপুট স্টেটটা, এই অল ইনপুট স্টেটটা হবে এইটা, 0 প্লাস 1 প্লাস 2 ক্যাপিটাল এন দিয়ে লিখি। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করা আছে, যে এখানে এই 0 1 এগুলো কিউবিট স্টেট না, এগুলো কিউডিট স্টেট, অর্থাৎ এগুলো এন ডাইমেনশনাল ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ ধরেন 5, এইটার স্টেটটার মানে কি, এই স্টেটটা কোন স্টেটটা হবে, এই স্টেটটা যেটা হবে সেটা হইল এই 5-এর বাইনারি রিপ্রেজেন্টেশন লিখতে হবে। 5-এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি, 111 সম্ভবত, 101, ইয়েস 101। আর একটা জিনিস চিন্তা করতে হবে যে এখানে কত ডাইমেনশন পর্যন্ত নিছি, কত পর্যন্ত নিছি। এন এর ভ্যালু ধরলাম 6, আচ্ছা 2 এর পাওয়ার হিসাব নেই, এন এর ভ্যালু ধরলাম 8, এন এর ভ্যালু 8 হইলে তো আসলে 3 কিউবিটেই হয়ে যাবে। ওকে, তাহলে 3টা, তো 5 স্টেটটা বলতে আমি আসলে এই স্টেটটা বুঝাচ্ছি, অর্থাৎ আমার কাছে 3টা কিউবিট আছে, তার মধ্যে ফার্স্ট কিউবিটটা স্টেট 1-এ, সেকেন্ড কিউবিটটা স্টেট 0-তে, থার্ড কিউবিটটা স্টেট 1-এ। ঠিক আছে, 0 বলতে বুঝাচ্ছি এই স্টেটটা 0 0 0, 1 বলতে বুঝাচ্ছি এই স্টেটটা 0 0 1। ওকে, আচ্ছা, তো এই অল ইনপুট স্টেটটা এইটা আমাদের অনেক অ্যালগরিদমেই বানানো লাগবে। ঠিক আছে, কারণ আমরা হয়তো ফাংশন এভ্যালুয়েশন প্যারালেলে করতে চাই। আচ্ছা, এই অল ইনপুট স্টেটটা বানানোর খুবই একটা সিম্পল টেকনিক আছে। সিম্পল টেকনিকটা হইল, দেখেন, আপনি ফার্স্টে অল 0 স্টেট বানাবেন। অল 0 বলতে ধরেন 0 0 ডট 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 টেন্সর প্রোডাক্ট 0, এখানে এনটা আছে। আচ্ছা, আমি একটা নোটেশন ইউজ করব, সেটা হইলো ক্যাপিটাল এন ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার স্মল এন। স্মল এন দিয়ে বুঝাচ্ছি কয়টা কিউবিট আছে, আর ক্যাপিটাল এন দিয়ে বুঝাচ্ছি টোটাল যে এন কিউবিট সিস্টেম, ওটা ডাইমেনশন কত বা কতগুলা বেসিস স্টেট আছে। আপনারা কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাইতেছে আপনারা? আচ্ছা, ঠিক আছে, তো এই অল ইনপুট স্টেটটা বানানোর একটা খুবই সহজ ওয়ে হইল, অল 0 স্টেট বানাবেন, তারপর সবগুলোর উপর হেড অ্যামাউন্ট অ্যাপ্লাই করবেন। এইটা আপনাকে এই যে এই স্টেটটা দিবে। আচ্ছা, এটাকে এক্স নাম না দে, এটাকে অন্য কোনো নাম দে, আরো অন্য কিছু বলেন। এটা হইল অল এ, আলফা নাম দেওয়া যেতে পারে, আলফা স্ট্যান্ডস ফর অল। ঠিক আছে, এটা হলো আমার এই আলফা স্টেটটা। ঠিক আছে, এটা প্রুফ করতে পারবেন? ইয়েস,
হ্যাঁ হ্যাঁ সেটাই, ওইটাই প্রুফ আর কি। প্রুফটা খুব বেশি কঠিন না। দেখেন আমি যদি এনটার উপরেই হাইডামাইড অ্যাপ্লাই করি তাহলে এনটাই প্লাস 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 হয়ে যাবে, সব প্লাস হয়ে যাবে। প্লাস মানে কি, ধরেন প্লাস মানে তো 0 + 1, ঠিক আছে? তো বেসিক্যালি আমার 0 + 1 থাকবে, এখানে আবার 2n থাকবে, নর্মালাইজেশন ফ্যাক্টরগুলো গুণ দিলে এখানে 1/√2 1/√2 1/√2, তো 1/√2 থাকবে n সংখ্যক, 1/√2n। ভিডিও চলতেছে তো? আচ্ছা চলতেছে এখনো, বন্ধ হয়ে গেলে বুঝলেন। আচ্ছা এখন দেখেন আমি একটা দাবি করতেছি যে গুণফলের মধ্যে এই যতগুলো কম্বিনেশন সম্ভব সব কম্বিনেশন আছে। কেমনে? আচ্ছা আমি 3টা কিউবিটের জন্য দেখাই, তাহলে হয়তো একটু মোটিভেশন মানে ইনটিউশনটা বুঝতে পারবেন। আমি আপাতত আমি অনেক সময় এই অ্যালগোরিদম কোর্সে এই নর্মালাইজেশন ফ্যাক্টরটা নিয়ে মাথা ঘামাবো না, ঠিক আছে? এটা ফালাই দিব, তো আপনারা বুঝে নিন যে একটা নর্মালাইজেশন ফ্যাক্টর আছে। ওকে, তো এখানে গুণ দিলে কয়টা টার্ম আসবে? 8টা টার্ম আসবে। আপনার 3 বিট বাইনারি নাম্বার আছে কয়টা? 8টা। ওই যে 8টা আছে ওই 8টাই আসবে। আপনি যেই কম্বিনেশন চান সেই কম্বিনেশনে বানাই দিতে পারবো। যেমন ধরেন আমি চাই 0 1 1, 0 1 1 বানাইতে হলে কী নিব? এখানে 0 নিব, এখানে 1 নিব, এখানে 1 নিব। গুণফল করলে তো বেসিক্যালি এই টার্মগুলোই আসবে, মানে এখান থেকে একটা টার্ম নিতে হবে, এখান থেকে একটা টার্ম নিতে হবে, এখান থেকে একটা টার্ম নিতে হবে। তো এখান থেকে যদি 0 নেই, এখান থেকে যদি 1 নেই, এখান থেকে যদি 1 নেই, তাহলে 0 1 1 পাবো। এখান থেকে 1 নিলে, এখান থেকে 0 নিলে, এখান থেকে 0 নিলে 1 0 0 পাবো। এটা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন না? আপনার বিশ্বাস হইতেছে না? হ্যাঁ নাকি না বলেন, আসলে বিশ্বাস হইতেছে তো? আচ্ছা মনে হয় এখনো হইতেছে না। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে 2টার জন্য গুণ দিই। এটা গুণ দিলে কি আসবে বলেন? ফার্স্টে আসবে 0 0 0 0, আচ্ছা যেমনি লিখেন 0 0, আমি অমনে লিখি 0 0 0 1 প্লাস 1 0 প্লাস 1 1। 0 0 মানে কি? 0 0 1 মানে 1 1 0 মানে 2 1 1 মানে 3। 0 থেকে 3 পর্যন্ত আসছে সব। এবং এটাকে বিশ্বাস করতেছেন যে আমি যদি 8টা দিতাম তাহলে 0 থেকে 8 পর্যন্ত, 8 মানে 7 পর্যন্ত আসতো আর কি। বিশ্বাস হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই অল ইনপুট সেটটা বানানো হ্যাঁ রিলেটিভলি ইজি ইন এ কোয়ান্টাম কম্পিউটার। আচ্ছা এখানে একটা দেখেন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এই স্টেটটা লেখার পর অনেকের কাছে মনে হতে পারে না যে এটা একটা এন্ট্যাঙ্গেল স্টেট, যে অনেক কিছু সুপারপজিশন হিসাবে আছে, মানে কি ধরেন মানে এন্ট্যাঙ্গেল কি কারো কাছে মনে হয়েছে? কারো কাছে মনে হয় না এন্ট্যাঙ্গেল এটা? হ্যাঁ হ্যাঁ রাইট, আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং। আপনাদের হয়তো ইনটিউশন অনেক স্ট্রং। এনিওয়ে আমি হয়তো দেখলে এটা মনে করতাম, মানে এই ডিকম্পোজিশনটা দেখার আগে যদি এই স্টেটটা দেখতাম তাহলে আমি ভাবতাম যে এটা এন্ট্যাঙ্গেল, ঠিক আছে? এটা অনেকগুলো স্টেটের মানে এন্ট্যাঙ্গেলমেন্ট হিসাবে আছে, ঠিক আছে? কারণ মানে যদি আমি লিখছি এই ফর্মেটে, কিন্তু এটা তো বেসিক্যালি একটা n কিউবিট স্টেট, ঠিক আছে? তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা হ্যাঁ 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 এন্ট্যাঙ্গেল না, রাইট। তো এক্স্যাক্টলি, কিন্তু এই ডিকম্পোজিশন বলে যে এই স্টেটটা এন্ট্যাঙ্গেল না, এটা একটা প্রোডাক্ট স্টেট। যদিও এটার মধ্যে সবগুলা বেসিস স্টেটের সুপারপজিশন আছে, কিন্তু এটা এন্ট্যাঙ্গেল না, এটা প্রোডাক্ট। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে অল ইনপুট সেট কেমনে বানায় এটা দেখলাম।
তো তাইলে ধরেন আমরা হয়তো চাবো যে আমার কাছে একটা, আচ্ছা আমরা চাবো কি, ধরেন আমার কাছে অল ইনপুট স্টেটটা আছে, এই আলফা স্টেটটা আছে, হুইচ ইজ দ্য সাম অফ অল এক্স, এক্স ইকুয়ালস টু 0 থেকে n-1, ঠিক আছে। তারপরে আমি হয়তো কিছু একটা করব, কিছু একটার মধ্যে দিয়ে পাস করব, পাস করার পরে আমার এই জিনিসটা চলে আসবে, সাম অফ অল এফ অফ এক্স। ঠিক আছে, অর্থাৎ ইন সাম সেন্স আমি হয়তো এরকম একটা জিনিস চাই, এফ অফ 0 প্লাস এফ অফ 1 প্লাস এফ অফ n-1 প্লাস ইন গুণ সাম নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যেটা আমি লিখলাম না। তো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড হয়তো আমি এটা চাই, কিন্তু তো এইটা যেহেতু একটা কোয়ান্টাম স্টেট, একটা কোয়ান্টাম স্টেটের উপর তো একটা কোয়ান্টাম গেটই অ্যাপ্লাই করবো, রাইট? আনফর্চুনেটলি এটা চাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, চাওয়া কেন যাবে না? কারণ হইল কোয়ান্টাম গেট, যে কোনো ফাংশন কোয়ান্টাম গেট হইতে পারে না। কি কন্ডিশন লাগে কোয়ান্টাম গেট হওয়ার জন্য? ইউনিটারি হওয়া লাগে। সব ফাংশন তো ইউনিটারি না, ওকে। ইউনিটারিটি বেসিক্যালি মিন করে যে আপনার ফাংশনটাকে ইনভার্টিবল হইতে হবে, ওকে। যে যদিও খালি ইনভার্টিবল হইলেও হবে না, মানে ইনভার্টিবল হইলে আমরা ওইটাকে স্কেলিং করে ইউনিটারি বানায় ফেলতে পারবো, কিন্তু ইনভার্টিবল যদি না হয় তাইলে তো শেষ, ওটার করে স্কেলিং করেও হবে না। হ্যাঁ, কিন্তু এখানে আরও ক্যাচ আছে, ওইখানে হইল ক্যাচ হইল, আচ্ছা ক্যাচ আছে, ঠিক আছে ক্যাচ আছে, ওইখানে ফাংশন ইমপ্লিমেন্টেশনটা টেকনিক্যালি ডাইরেক্ট এই ফর্মেটে হয় না, একটু অন্য ফর্মেটে হয়, কিন্তু করা যায়। মানে এইটা চাওয়া আর কি, চাইতে পারেন, ঠিক আছে, চাওয়ার অধিকার আছে, চাইতে পারেন, এবং আপনার আরও কিছু সফিস্টিকেটেড কনস্ট্রাকশনে এই কাজগুলো করা যায়। কিন্তু আপনার এলসিইউতে যেটা করে, আপনার যেই ভ্যালু এফ অফ 0 কনস্ট্রাক্ট করে না, এলসিইউতে যেটা করে যে এফ অফ এ কনস্ট্রাক্ট করে ফর সাম মেট্রিক্স এ, ওখানে মেট্রিক্সের ফাংশন কনস্ট্রাক্ট করে, স্টেটের ফাংশন না, ঠিক আছে। আচ্ছা, তো এই ইউনিটারিটি নিয়ে ভেজালে পড়ে গেলাম। আচ্ছা, খুবই সিম্পল একটা এক্সাম্পল দেওয়া যায়। ধরেন পেয়ারিটি ফাংশন, ঠিক আছে। পেয়ারিটি ফাংশন হইল 0 0, এফ অফ 0 0 কি? এফ যদি পেয়ারিটি ফাংশন হয় 0, এফ অফ 0 1 1, এফ অফ 1 0 1, আর এফ অফ 1 1 হইল 0। এখন আপনারে বললাম যে 0 আসছে, বলেন ইনপুট কি ছিল? বলতে পারবো না, এই দুইটার যে কোনো একটাই হইতে পারে, ঠিক আছে, শেষ। ইউনিটারি এখানেই ধ্বংস, ইউনিটারিটি। তো প্যারিটি ফাংশনই ইউনিটারি না। আচ্ছা, ওকে, তো না এখন তাইলে কি করব? শেষ, কোয়ান্টাম অ্যালগরিদম করবো না? করব, সেটা হলো আমাদের আরও একটু খাটনি করা লাগবে আর কি। ও, নর্মালাইজেশন কনস্ট্যান্ট, মানে ডেফিনেটলি একটা নর্মালাইজেশন কনস্ট্যান্টও লাগবে, তো কিছু একটা হবে আর কি, ওটা লিখলাম না। আমরা অনেক সময় এই কোর্সে অনেক সময় নর্মালাইজেশন কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করবো না, আপনারা বুঝে নিন যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট একটা আছে। যেমন এখানে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা লিখি নেই। নট নেসেসারি, ধরেন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটাই তো রিভার্সিবল না। হ্যাঁ, হইতে পারে, সেটা একটা অ্যাপ্রোচ হইতে পারে, আপনি চিন্তা করেন। আচ্ছা, আমি এখানে একটা অ্যাপ্রোচ দেখাই। আচ্ছা,
মানুষজন ইউনিটারিটিভ বানানোর জন্য যেটা করে যে ধরেন আমার কাছে একটা ফাংশন আছে এফ, যেটা এই ফাংশনটা ইনভার্টিবল হইতেও পারে নাও হইতে পারে, জানি না। আচ্ছা, এই এফ থেকে আমি একটা নতুন ফাংশন কনস্ট্রাক্ট করব এফ টিল্ডা। এফ টিল্ডার আউটপুট কি? এফ টিল্ডার আউটপুট হইল অরিজিনাল ফাংশনের আউটপুট, সাথে ইনপুটটাই আউটপুটে দিয়ে দিব, শেষ। হ্যাঁ, ইনপুট যেটা ছিল ওইটা আউটপুট হিসাবে দিয়ে দিব, শেষ, হয়ে গেল ইনভার্টিবল। এটা কি বিশ্বাস হইতেছে যে ইনভার্টিবল ফাংশন হয়েছে? এফ টিল্ডাটা যে ইনভার্টিবল হওয়ার কন্ডিশন কি? যে আপনি আউটপুট দেখে ইনপুট বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমার যে প্যারিটি ফাংশনটা ছিল, প্যারিটি ফাংশন কি ছিল? f00 equals to 0, f01 equals to 1, f10 equals to 1, f11 equals to 0। আচ্ছা, আমি এখন একটা নতুন ফাংশন বানাইছি এফ টিল্ডা। এফ টিল্ডার ডেফিনিশন হইল এফ এর আউটপুটটা লিখবো, সাথে ইনপুটটা লিখবো, অর্থাৎ এফ টিল্ডা অফ 00 is equals to 0 0 0, f tilde 01 equals to 1 0 1, f tilde 10 equals to 1 1 0, f tilde of 1 1 equals to 1 1 1। যদিও মাঝখানে গ্যাপ দিছি, মানে গ্যাপটা না দিলেও হয় আর কি, আমি এমনি লিখতে পারি। এখন আউটপুট দেখে বলতে পারবেন না যে ইনপুট কি ছিল, এবং এই আউটপুটের মধ্যে এই ফাংশনের ইনফরমেশনও আছে, হয়ে গেল ইনভার্টিবল। এখন বলতে পারেন যে স্যার আপনি তো চিটিং করছেন, ঠিক আছে, যে ইনপুটটাই বাইরে দিয়ে দিচ্ছেন, এখন ইনপুটটা যদি আউটপুট হিসাবে দেন তাহলে তো আউটপুট দেখে ইনপুট বলতে পারবোই। ওকে, করলাম চিটিং, কিন্তু কাজ তো করে, ঠিক আছে। আমাদের আলটিমেট এইম হইল যে ইনভার্টিবিলিটি মেনটেন, ইনভার্টিবিলিটিটা আনা। আচ্ছা, এখন হ্যাঁ, এটা একটা প্রশ্ন হতে পারে যে স্যার এটা আমি কোয়ান্টাম কম্পিউটারে কেমনি ইমপ্লিমেন্ট করব। ওকে, আচ্ছা, ওকে, তো একটা ইমপ্লিমেন্টেশন দেখাই, সেটা হইল functions of this form, functions of the form 0 1 to the power n to 0 1। আচ্ছা, এই নোটেশনের মিনিং কি? এই নোটেশনের মিনিং হলো এই ফাংশনের ইনপুট হবে বাইনারি স্ট্রিংস অফ লেন্থ n, মানে 0 1 এখানে টু দি পাওয়ার n লিখছি, মানে হইলো স্ট্রিংয়ের ভ্যালুগুলো হবে 0 অথবা 1, আর স্ট্রিংয়ের লেন্থ হবে n, আর এই ফাংশনটা একটা সিঙ্গেল বিট আউটপুট দিবে। ওকে, তো মাল্টিপল বিট ফাংশন হইলে হয়তো আমরা মানে প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা সিঙ্গেল বিট ফাংশন ইমপ্লিমেন্ট করা লাগবে হয়তো। আপাতত দিস ইজ মাই ফাংশন ক্লাস, ঠিক আছে, একটা বিট স্ট্রিং ইনপুট দিবে, একটা সিঙ্গেল বিট আউটপুট দিবে। ওকে, আচ্ছা, যেমন পেয়ারিটি ফাংশনই হইলো এরকম একটা ফাংশন, ঠিক আছে, একটা বিট স্ট্রিং ইনপুট নিচ্ছে, একটা সিঙ্গেল বিট আউটপুট দিচ্ছে। আচ্ছা, এই ফাংশনগুলা কোয়ান্টাম কম্পিউটারে যেমনি ইমপ্লিমেন্ট করে সেটা হলো একটা অরেকল ইমপ্লিমেন্টেশন করে, অরেকল করেসপন্ডিং টু দিস ফাংশন এফ। অরেকলের ডেফিনিশন হইল সে এটা হইল ইনপুট রেজিস্টার এক্স, উপর একটা বার দেই, এখানে মাল্টিপল বিট থাকতে পারে, আর এখানে একটা আউটপুট রেজিস্টার আছে। এই অরেকল ইউনিটারি যে কাজটা করে সেটা হলো আউটপুট দেয়
এক্স এফ অফ এক্স। কি হয়েছে বুঝছেন না? মাথার উপর দিয়ে গেছে, প্রবাবলি মাথার উপর দিয়ে গেছে। এখানে কি হয়েছে? আচ্ছা বুঝাই। আচ্ছা ধরেন আমার ফাংশনে একটা ডিসক্রিপশন আছে, যেমন এটা একটা ডিসক্রিপশন, ঠিক আছে? এই ডেসক্রিপশন থেকে আমি একটা ইউনিটারি ডিজাইন করব, যে ইউনিটারিটার নাম দিচ্ছি হইল ওএফ। এই ইউনিটারিটার ইনপুট থাকবে, একটা ইনপুট পোর্শন থাকবে আর একটা আউটপুট পোর্শন থাকবে। আউটপুটটাকে আমি 0 সেট করে রাখবো, আউটপুট কিউবিট যেটা। আর ইনপুট কিউবিটে ধরেন আমি আমার যে বিট স্ট্রিং যেটা দেওয়ার কথা সেটা দিব। ধরেন আমি যদি এইটা ইনপুট দিতে চাই তাহলে, আচ্ছা আমি তো এখানে 4টা দিয়ে দিচ্ছি, ধরেন আমি হয়তো এমনি ইনপুট দিব, এখানে 0 দিব, এখানে 0 দিব। এই ইউনিটারিটা আউটপুট দিবে যেটা, সেটা হলো ইনপুট যেটা ছিল সেটা ইনপুটের মতোই রেখে দিবে, আর আউটপুট বিটটাকে এফ অফ ইনপুট দিয়ে রিপ্লেস করে দিবে। এইটাই, এইটাকে বলে এই ফাংশনের করেসপন্ডিং অরেকল। এখন আপনার মাথায় কি এরকম প্রশ্ন ঘুরতেছে, স্যার এইটাই বা কেমনে বানাবো? আচ্ছা, পেয়ারিটি ফাংশনের জন্য এই জিনিসটা বানানো খুব সহজ, দেখাই। আচ্ছা তাইলে ধরেন আমি 0 0 0 ইনপুট দিই, তাইলে ইয়ে আসবে, এখানে হয়তো 0 আসবে, তারপরে 0 কি 0ই রেখে দিবে। যদি এখানে 0 1 ইনপুট দিই তাইলে এখানে 0 1 আউটপুট হিসাবে আসবে, আর এখানে 0 থেকে এটা 1 বানিয়ে দিবে, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। ধরেন আচ্ছা আর একটা কেস করে দেখানো যায়, যদি এখানে 1 0 ইনপুট হিসাবে দিতাম তাহলে এখানে 1 0 আউটপুট, এই আউটপুটে তো 1 0 1 0ই থেকে যেত, আর এই 0টা 1 হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা এই ডেফিনিশনটা কমপ্লিট না ইন দ্য সেন্স দ্যাট দিস ইজ নট ডিফাইন্ড ফর অল ইনপুটস। অর্থাৎ এই কিউবিটাকে 0 রেখে দিলে আউটপুট কি সেটা ডিফাইন করছি, কিন্তু একটা ইউনিটারি ডিফাইন করার জন্য তো আমাকে ওইটার, আচ্ছা অনেকভাবেই ডিফাইন করা যায়, আইদার ওইটার মেট্রিক্সটা কি সেটা বলা লাগবে, অথবা ওই ইউনিটারিটা যত পসিবল ইনপুট আছে সব ইনপুটগুলোর উপর কীভাবে অ্যাক্ট করবে সেটা বলা লাগবে। তো অল পসিবল ইনপুটস এই ডেফিনিশনে নাই এখনও, কারণ এই 0টার জায়গায় যদি 1 দিতাম তাহলে আউটপুট কী হইতো সেটা ডিফাইন করি নাই। ওকে, তো সেইটার ডেফিনিশন হইলো, আমি জেনারেলাইজ ওয়েতেই লিখি, যে এখানে যদি y থাকে আউটপুট হবে y এর সাথে f of x বারের XOR। বুঝছেন? আচ্ছা যেটা বুঝাইতে যাচ্ছি যে মানে খুবই উইয়ার্ড একটা ডেফিনিশন মনে হতে পারে যে স্যার এত কিছু কী করতেছে এটার মধ্যে, কেন আবার XOR আনছে কেন? ঠিক আছে, আচ্ছা আনছে এখানে, এটার কিছু লাভ আছে, কিছু ফজিলত আছে, ঠিক আছে, এই কারণে আনছে। তো এখানে 1 থাকা মানে বেসিক্যালি এটা 1-এর সাথে XOR হবে। আপনারা কি জানেন যে XOR জিনিসটা কি জানেন? XOR গেটটার নাম শুনছেন? XOR অপারেশনটার নাম শুনছেন? 0-এর সাথে কোনো কিছুর XOR করলে কি পাওয়া যায় জানেন? 0-এর সাথে 0-এর XOR কি? হ্যাঁ, 0-এর সাথে XOR করলে আসলে Xই পাওয়া যায়। 0-এর সাথে 0-এর XOR করলে 0 পাওয়া যায়, 0-এর সাথে 1-এর XOR করলে 1 পাওয়া যায়। আর 1-এর সাথে কোনো কিছু XOR করলে কি পাওয়া যায়? এইটার কমপ্লিমেন্টটা পাওয়া যায়, মানে আপনার নেগেশনটা পাওয়া যায়। যে 1-এর সাথে 0-এর XOR করলে 1 পাওয়া যায়, আবার 1-এর সাথে 1-এর XOR করলে 0 পাওয়া যায়। তো এখানে যেটা দিবেন বেসিক্যালি ওটার ইনভার্সটা আসবে, ঠিক আছে। তো এখন ডেফিনিশনটা কমপ্লিট, ঠিক আছে। এই ডেফিনিশনে কমপ্লিটনেসটা কেন লাগতো? কমপ্লিটনেসটা লাগতো, এখানে একটা ক্যাচ আছে, দেখেন এই যে জিনিসটা ডিফাইন করছে, এটা ডিফাইন করছে কিসের জন্য? খালি বাইনারি স্ট্রিংয়ের জন্য ডিফাইন করছি। বাইনারি স্ট্রিং অথবা আপনি চিন্তা করতে পারেন কম্পিউটেশনাল বেসিস কোয়ান্টাম স্টেটসের জন্য ডিফাইন করছি, সব কোয়ান্টাম স্টেটের জন্য ডিফাইন করি নাই।
কিন্তু জাস্ট কম্পিউটেশনাল বেসিস স্টেটের জন্য ডিফাইন করাটা এনাফ। কেন? কারণ যে কোনো কোয়ান্টাম স্টেটকে কম্পিউটেশনাল বেসিস স্টেটের লিনিয়ার সুপারপজিশন হিসাবে লেখা যায়। আর লিনিয়ার কম্বিনেশনের জন্য আমি আরেকটা কন্ডিশন ইম্পোজ করব যে এই অরেকলটা লিনিয়ার হবে। অর্থাৎ আপনি ধরেন OF psi plus phi, this will be equal to OF psi plus OF phi। তো ডিফাইন করছি জাস্ট কম্পিউটেশনাল বেসিসের জন্য, কিন্তু যেহেতু সব স্টেটকেই কম্পিউটেশনাল বেসিসে সুপারপজিশন হিসেবে লেখা যায়, টেকনিক্যালি সব কোয়ান্টাম স্টেটের জন্য এটা ডিফাইন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আচ্ছা এটা একটা দিই, ধরেন আমার এই প্যারিটি ফাংশনটা এখানে যদি 1 দিতাম আর এখানে যদি 1 1 ইনপুট দিতাম, আউটপুটে তো এখানে 1 1ই আসতো, এই জিনিসটা কী হইতো বলেন? 1 হইতো। অর্থাৎ এটার সাথে 1-এর XOR হইতো। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝছেন যে এই অরেকলটা কেমনে কাজ করতেছে। এখন অরেকলটা কেমনে বানায় সেটা এখনও বলি নাই, কিন্তু অরেকলের ডেফিনিশনটা বলছি। আচ্ছা, এখন অরেকলটা বানাবো কেমনে? বানাবো হলো ফাংশনের ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করবে। ডেফিনেটলি বিভিন্ন মানে এক এক ফাংশনের অরেকল এক এক রকম হবে। সব ফাংশনে যদি একটা সিঙ্গেল অরেকল দিয়ে হইতো তাহলে তো হয়েই যেত। আচ্ছা, এক এক ফাংশনের এক এক রকম অরেকল হবে। প্যারিটি ফাংশনের জন্য এটা বানানোটা একটু সিম্পল। প্যারিটি ফাংশনের জন্য এমনি বানাই। শেষ। দেখেন ম্যাচ করবে। দেখেন যদি দুইটা ইনপুটই 0 হয় তাহলে কোনো C0 গেটই অ্যাক্টিভ হবে না, তো 0 0ই থেকে যাবে। আবার দুইটাই যদি 1 হয় তাহলে 2 বার X অ্যাপ্লাই হবে, মানে দুইটাই অ্যাক্টিভ হয়ে যাবে। তো একটা X আর একটা X কাটাকাটি করে দেবে, তো 0 সেম আগের মতো 0 থেকে যাবে। আর যদি যে কোনো একটা C0 গেট অ্যাক্টিভ হয় তাহলে 0টা 1 হয়ে যাবে। ম্যাচ করছে? বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? আপনি বুঝেন নাই? হ্যাঁ, 0ই তো আসার কথা এবং 0ই আসবে। আচ্ছা, এখানে আমি 1 লিখে রাখছি। হ্যাঁ, এটা 0ই হবে আর কি। মানে এই অরেকলটা যে এই ফাংশনের সাথে ম্যাচ করছে এটা বুঝেন নাই? আচ্ছা, 1 হইলে তখন ইনভার্টারটা আসবে। হ্যাঁ, এখন এখানে একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতে হবে যে আমি ফাংশনটা যখন এভালুয়েট করবো তখন এটাকে 0 সেট করে রাখতে হবে, তখন আমি যেই আউটপুটটা চাই সেটাই পাবো। এখন এমন হইতে পারে আমার অ্যালগোরিদমের কোনো স্টেজে হয়তো মেইন ফাংশনটা দরকার না, ফাংশন ইনভার্সটাই দরকার, তখন হয়তো ইনপুটটাকে 1 হিসাবে সেট করে দিব। মানে ইনপুট বলতে এই যে এই জায়গাটাকে 1 হিসাবে সেট করে দিব। ঠিক আছে, তো এটা হইল অরেকল ইমপ্লিমেন্টেশন। থামি, আসলে না থামা ছাড়া উপায় নেই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, থামার আগে আরও কিছু জিনিস বলতে পারি নাকি দেখি। আচ্ছা, ফেস কিকব্যাকটা বইলেই দিই। এই আপনাদের কারো ক্লাস আছে এটার পরে? আপনার আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বেশি সময় নিব না, 5 মিনিটই লাগবে। তো অরেকল ইমপ্লিমেন্টেশন ইজ ওয়ান ওয়ে টু ইমপ্লিমেন্ট, ধরেন আপনার একটা নন ইনভার্টিবল ফাংশনকে ইনভার্টিবল ফাংশন হিসেবে ইমপ্লিমেন্ট করা একটা টেকনিক। ঠিক আছে, এইটা থেকে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হইল ধরেন আমি ইনপুট হিসাবে ইনপুটটা যদি বেসিস স্টেট দিই 0 অথবা 1 দিই তাহলে কী হবে তা তো জানলাম। যদি প্লাস স্টেটটা দেই, অর্থাৎ এই জায়গায় যদি একটা সুপারপজিশন স্টেট দিয়ে দিই তাইলে কী হবে, অথবা ধরেন মাইনাস স্টেট দিলাম তাইলে কী হবে। সুপারপজিশন আরও সম্ভব, প্লাস অথবা মাইনাস দিলাম তাইলে কী হবে।
রাইট, দুইটা অ্যান্সারের সুপারপজিশন আসবে। এখন অ্যান্সারটা কোন কোন অ্যান্সারের সুপারপজিশন আসবে? ধরেন হ্যাঁ, আচ্ছা ধরেন তাইলে আমার আসবে কি ওএফ এক্স এক্স মাইনাস, মানে এটার ইভ্যালুয়েট করবো কেমনে? আমি তো মাইনাসের জন্য ডিফাইন করি নাই, তো যেহেতু মাইনাসের জন্য ডিফাইন করি নাই, মাইনাসটাকে যেগুলোর জন্য ডিফাইন করছি সেগুলোতে ভাঙা লাগবে, ভাঙায় ইভ্যালুয়েট করা লাগবে। ওকে, অর্থাৎ ওএফ মাইনাস হলো এক্স টাইমস 0 মাইনাস 1, এখানে একটা 1/√2 লিখলাম। কী করছি বুঝছেন? এই লাইন থেকে এই লাইন কেমন লিখলাম বুঝছেন? আচ্ছা, এবার এটাকে লিখব ওএফ এক্স 0 মাইনাস ওএফ এক্স 1। ওকে, আচ্ছা এটার আউটপুট কি? এটার আউটপুট হইল 1/√2 এক্স 0-র সাথে এফ অফ এক্সের এক্সর, হুইচ ইজ এফ অফ এক্স, মানে এই 0টা না লিখলেও চলতো আর কি, বুঝছেন? আচ্ছা, মাইনাস এক্সের সাথে 1 এক্সর এফ অফ এক্স, মানে এফ অফ এক্সের কমপ্লিমেন্ট। ওকে, তো এটাকে একটু সুন্দর করে লেখা যায়। আমি যদি এক্স কমন নেই তাইলে পাবো এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্সের কমপ্লিমেন্ট বাইরে 1/√2। ওকে, এখন দেখেন আমি দাবি করছিলাম না যে এফ একটা 1 বিট ফাংশন, মানে আউটপুট হলে একটা বিট। আচ্ছা, যদি এফ অফ এক্স 0 হয় তাহলে এই জিনিসটা কি? হুইচ ইজ মাইনাস, মানে 1/√2 তো আছে, তার মানে ইনপুট দিয়েছিলাম এক্স মাইনাস, আউটপুটও পাইছি এক্স মাইনাস। আচ্ছা, এটা যদি 1 হয় তাহলে এটা কি? মাইনাস অফ মাইনাস না? এটা যদি 1 হয় তাহলে এটা কী আসবে? 1 - 0, হুইচ ইজ মাইনাস অফ মাইনাস। ঠিক আছে, তাইলে এফ অফ এক্স যদি 0 হয় তাইলে আউটপুটটা হইল এক্স মাইনাস, আর এফ অফ এক্স যদি 1 হয় তাহলে আউটপুটটা হইল এক্স, এখানে একটা মাইনাস আসবে, মাইনাস অফ মাইনাস। আচ্ছা, এখানে ক্যাচ আছে, এখানে গ্লোবাল ফেজ, মানে আমি যদি এখানে একটা সিঙ্গেল ইনপুট দেই এক্স তাহলে এটা একটা গ্লোবাল ফেজ হবে, কিন্তু যদি আমি এখানে অনেকগুলো এক্সের সুপারপজিশন দিই তাহলে এক এক এক্সের জন্য এই ফেজটা এক এক রকম হবে। যেসব এভ্যালুয়েশনের জন্য এফ অফ এক্স 0 ওইগুলোর জন্য কোনো ফেজ থাকবে না, আবার যেগুলোর জন্য 0 না ওইগুলোর জন্য ফেজ থাকবে। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি, ধরেন আমি এক্স একটা সিঙ্গেল ইনপুট না দিয়ে 0 0 আর 1 0 0 আর 0 1 এর সুপারপজিশন দিলাম, তাহলে 0 0 এর জন্য এই ফেজটা হইল 1 আর 0 1 এর জন্য ফেজটা -1। তো তখন এক এক পার্ট এক এক কম্পোনেন্টে এক এক ফেজ আসবে, তখন আমি যেটা হয়তো বুঝাতে যাচ্ছি যেটা রিলেটিভ ফেজ হয়ে যাবে, তখন আর গ্লোবাল ফেজ থাকবে না। ওকে, আচ্ছা দেখেন +1 কে -1⁻0 লেখা যায় না, আর -1 কে -1⁻1 লেখা যায় না। আচ্ছা সরি, জিরো কি এফ অফ এক্স এর ভ্যালু, এখানে 1 ও এফ অফ এক্স এর ভ্যালু, তাহলে দুটোকে কম্বাইন্ড হয়ে থাকে, আমি এমনি লিখতে পারি না দিস ইজ -1 টু দি পাওয়ার এফ অফ এক্স
এক্স মাইনাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ইন সাম সেন্স এখানে মাইনাস দিলে আসলে হইছেটা কি দেখেন, মাইনাস মাইনাসের মতোই থেকে গেছে, এক্স এক্সের মতোই থেকে গেছে, কিন্তু একটা ফেজ চলে আসছে, যেই ফেজটা কিসের উপর ডিপেন্ড করে, ফাংশনটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তার মানে আপনি ফাংশনটা এভালুয়েট করছেন কিন্তু স্টেটের উপর এভালুয়েট করেন নাই, এভালুয়েশনের রেজাল্ট আসছে ফেজে, ঠিক আছে। এবং যেই জায়গায় ফাংশনটা 1 ওই জায়গায় আপনার একটা মাইনাসের ফেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন এমনে যে ধরেন আমি যদি এই পেয়ারিটি ফাংশনটার উপর আমার অল পসিবল ইনপুটের সুপারপজিশন দিতাম, আর সাথে আমার যেই অ্যানসিলা, ওই অ্যানসিলার উপর মাইনাস করে তারপর আমার এই অরেকলটা ইনপুট দিতাম, তাহলে আউটপুট কি আসতো? আউটপুট আসতো হইল 0 0 মাইনাসের জন্য কি আসতো? +1 ফেজ আসতো, +1 0 1 মাইনাসের জন্য ফেজ আসবে -1, 1 0 মাইনাসের জন্য ফেজ আসবে -1, আর 1 1 মাইনাসের জন্য ফেজ আসবে +1, অর্থাৎ আউটপুট আসতো 0 0 -0 1 -1 0 +1 1, অর্থাৎ যেই জায়গায় আমার ফাংশনটা 1 ওই জায়গায় একটা ফেজ তৈরি হয়ে গেছে। এইটার একটা নাম আছে, এই কনস্ট্রাকশনটার একটা নাম আছে, এটাকে বলে ফেজ কিকব্যাক। মানে উপরের কনস্ট্রাকশনে আমি ফাংশন এভালুয়েট করতেছি একটা কিউবিটের উপর, আর এই কনস্ট্রাকশনে ফাংশন এভালুয়েট করতেছি ফেজের উপর, এবং এই কনস্ট্রাকশন থেকে এই কনস্ট্রাকশনটা বানানো সম্ভব কিভাবে? আপনার যদি একটা ফাংশনের অরেকল ইমপ্লিমেন্টেশন দেওয়া থাকে, আপনি যদি যেই আউটপুট রেজিস্টার ওইটাকে মাইনাসে সেট করে দেন, তাহলে বেসিক্যালি আপনি ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন পেয়ে যাবেন। এবং ফেজ কিকব্যাকে একটা জিনিস দেখেন যে এইটা মাইনাস ইনপুট দিলে আউটপুটটাও মাইনাসই থাকে, তো অরেকলটা চালানোর পরে আপনি এটা ফালাই দিলেও কোনো অসুবিধা নেই। আপনার এইখানে ফাংশনের ইনফরমেশন বেসিক্যালি এই রেজিস্টারে চলে আসবে, বুঝতে কি পারতেছেন? ঠিক আছে, এইটাই তো। অনেক সময় এই অরেকল ইউনিটারিটাকে ওএফ লেখে আর ফেজ কিকব্যাক ইউনিটারিটাকে ইউএফ লেখে, অথবা আমি হয়তো পিকেবি লিখব, ফেজ কিকব্যাক ইউনিটারি অফ এফ। পিকেবি ডেফিনিশন হইল এইটা এক্সের উপর অ্যাপ্লাই করলে আউটপুট আসবে -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্স। এটা হলো ফেজ কিকব্যাক ইউনিটারি ডেফিনিশন। এটা দিয়ে কি হয়? আচ্ছা, ফেজে অনেক কিছু এভালুয়েট করলে আপনি এটার উপর আরও কিছু ম্যানিপুলেশন চালাতে পারবেন। ম্যানিপুলেশন চালালে যেটা হয়, যেখানে দেখেন অল ইনপুটে তো সব প্লাস ছিল, এখানে কিছু কিছু জায়গায় মাইনাস চলে আসছে। আপনি যদি ইন্টেলিজেন্টলি ম্যানিপুলেট করতে পারেন, অনেক সময় মাইনাস প্লাসে কাটাকাটি করা সম্ভব, আপনি যদি ভালো মতো ডিজাইন করতে পারেন অ্যালগরিদমটা। তখন কাটাকাটি যে আপনি যেই রেজাল্টটা চান খালি ওই রেজাল্টটা থাকবে। মানে আমাদের ফাংশনের আউটপুট ডাইরেক্টলি মেজার করার অসুবিধাটা কী ছিল, যে সব কিছু সুপার পজিশনে আছে, মেজার করলে যেটা চাই সেটাই পাবো, ওটার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি প্লাস মাইনাসে আপনি কাটাকাটিগুলো করে ফেলতে পারেন, তাইলে হয়তো এমন একটা জিনিস বাকি থাকবে যেটা আপনি চান। এই কারণে এই কনস্ট্রাকশনটা দিস ইজ এন ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন। ঠিক আছে, আজকের ক্লাস একটুকুই, দেখা হবে নেক্সট ক্লাস। আচ্ছা, ওইটার কাজটা এখান দিয়ে হয়তো ডাইরেক্টলি হবে না, মানে আরও 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 কাজ করা লাগবে। আমি ওই স্পেসিফিক এক্সাম্পলটার জন্য আরও কাজ করা লাগবে। থ্যাংক ইউ।